রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো কালকের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আমার খুব ভালো লাগছে এবং আপনারা অনেকে ভিডিওটি দেখছেন এবং লাইক করছেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করুন, আর নতুন নতুন নিউজ কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত করব। তো বর্তমানে যে নিউজের দিকে আমি একটু আপনাদের সজাগ করতে চাই বা জানাতে চাই, তা হলো দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলি, যিনি একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, বর্তমানে তিনি একজন বিজেপির বিধায়ক। তিনি কি খুব একটি খারাপ কথা বলেছেন? তার কথাতে কিন্তু আমিও সমর্থন করেছি, তার কথা নিয়ে আমিও ভিডিও তৈরি করেছি এবং আমার মতন আরও অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও তৈরি করেছেন এবং এই কথাটিকে কিন্তু সমর্থন করেছেন। এবং এই সমর্থন করার কারণেই বা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাটি বলার কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচন কমিশন, বিশেষ করে নির্বাচন কমিশন কিন্তু নড়ে চড়ে বসেছে। তো কেন বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি খুব একটি খারাপ কথা বলেছেন? আমার তো মনে হয় না যে খুব একটি খারাপ কথা বলেছেন, কিন্তু বিজেপির একজন নেতা যার নাম হচ্ছে ঈশান ঘোষ, মাননীয় ঈশান ঘোষ, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি কি লিখছেন। এইভাবে যদি নিজের দলের লোককে যদি আক্রমণ করা হয়, এটা একটা ভাবার বিষয়। তো তিনি কি লিখেছেন দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি তিনি কি লিখেছেন। গাঙ্গুলি হতে সাবধান, এখন ডিপ স্টেটের টাকাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলছে মমতাকে সুবিধা করে দেওয়ার জন্য। নিজের নতুন পার্টিটা 2 বছর আগেই তৈরি করে রেখেছে ডাক্তার ঈশান ঘোষ। তো তিনি এইটি কিন্তু ফেসবুকে লিখেছেন এবং তিনি কাকে বোঝাতে চেয়েছেন আমরা সকলেই বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছি। এখানে অভিজিৎ গাঙ্গুলিকে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু বোঝানো হয়েছে। আর তাই যদি হবে, ইনি যে কথাটি বলছে ডিপ স্টেটের টাকায় বা 2 বছর আগে তার পার্টির দল তৈরি হয়ে গেছে, তৃণমূল এত চেষ্টা করেও যে ব্যক্তিকে কিনতে পারেনি সেই শেষ পর্যন্ত সেই ব্যক্তি বিজেপিতে গেছেন এবং তার মনের যে প্রত্যাশা, তার যে আক্ষেপ, সে আক্ষেপই কিন্তু তুলে ধরেছে। আর এই আক্ষেপ তুলে ধরার কারণেই কিন্তু আজকে দেখুন নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। তিনি মোটেও কিন্তু মিথ্যা কথা কিছু বলেনি, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কথা। আমার মতন যারা সাধারণ জনগণ, আমি তো একজন ছোট্ট ইউটিউবার, আমারও এই মনের একই কথা। আমি আপনাদের কিছু বলতে চাই, হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, সেই হিসেবে আমি কিছু বলতে চাই আপনাদের। দেখুন, এই নির্বাচন কমিশন এই অভিষেক গঙ্গোপাধ্যায় বা অভিষেক গাঙ্গুলি, যাই বলুন, অভিষেক গঙ্গোপাধ্যায় যখন এই মন্তব্য করেছেন তারপর থেকে কিন্তু রাজ্যে নির্বাচন কমিশন একটু নড়ে চড়ে বসেছে। কেন বলছি? মাথাভাঙায়, কোচবিহারের মাথাভাঙায় একটি ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছিলেন টিভিতে। সে ভিডিও আমি দেখাবো, যেখানে বিজেপির বিএলএ 2 অফিসারকে কার্যত গলায় জুতোর মালা পরিয়ে চর মারা হয়েছিল। সেই ভিডিও আমি দেখাবো আপনাদের, সেই ভিডিও দেখানোর চেষ্টা করব। এবং তার পরবর্তীকালে কি দেখলাম, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরে কিন্তু নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে এবং তৃণমূল বা আমাদের রাজ্য পুলিশকে চাপ সৃষ্টি করেছে এবং রাজ্য পুলিশকে চাপ সৃষ্টি করে 3 জন তৃণমূল নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন সেই ভিডিও, আপনাদের সামনে আমি রাখছি, সেই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন। হেনস্থা এবং নিগ্রহের ঘটনায় 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করল মাথাভাঙা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় পঞ্চায়েতের 239 নম্বর বুথে চাটখাটের বাড়ি এলাকায় SIR এনুমিনেশন ফর্ম বিলি চলাকালীন নিভাস দাস নামে এক বিজেপি বুথ লেভেল এজেন্টকে মারধর করা হয়। অভিযোগ, তাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ঘটনার পর বিজেপির নেতৃত্ব নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ফটিক দাস ও সুজন দাস নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার সকালে আরও এক অভিযুক্ত খৈমেলা দাসকে গ্রেফতার করে। ধৃতদের মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হবে। কেন আপনাদেরকে নিয়ে আসবে? আমি কিছু জানি না। আপনারা কি মারধর করেছিলেন? আপনারা কি বিএলএ কে মারধর করেছিলেন? না, আমি ছিলাম না।
এই জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে। ওদের বিজেপি সভাপতি জুতোমালা করে পড়াইছে। আপনাদের কি ভাষণ হচ্ছে? আমাদেরকে ভাষণ মিথ্যে কথা ভাষণ হচ্ছে। আপনারা মারধর করেছেন, জুতোর মালা পরিয়েছে, সেটা কি মিথ্যে অভিযোগ? তো দেখলেন আপনারা সেই ভিডিও। তো এটি কার জন্য হয়েছে? এটি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের জন্যই হয়েছেন। আমি যেটুকু বুঝি এটি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি মন্তব্য করেছেন সেই মন্তব্যের ফলেই আজকে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছেন। নাহলে তো ভাই আমরা দেখছিলাম যে কিভাবে ওই বাড়ি বাড়ি মানে কি বলবো, বাড়ি বাড়ি না গিয়ে বিএলও অফিসাররা এবং বিএলও অফিসাররা তারা কার্যত ওই তৃণমূলের বা কোনো রাজনৈতিক নেতাদের ঘরের ভিতর বসেই সমস্ত ফর্ম বিলি করছিল। কিন্তু কার্যত ইনি যখন প্রশ্নটি তুলেছেন এবং কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন, তারপর এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কথা বলেছেন, তারপরে তো নির্বাচন কমিশন সরব হয়েছে। আর একটা নিউজ দিচ্ছি, এই যিনি বলছেন এনার নাম ঈশান ঘোষ, তাকে একটু জানাবেন। আর একটা আমি নিউজ দিচ্ছি আপনাদের, যে নির্বাচন কমিশন কীভাবে নড়ে চড়ে বসে, খালি দেখুন কিভাবে নড়েচড়ে বসে দেখুন। এসআইআর এর নিয়ম লঙ্ঘন করার অভিযোগে 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে। 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে এবং 8 জন বিএলএ তৃণমূলের বিএলএ যারা আছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। এটা কার জন্য হয়েছে? আমি এই ডক্টর ঈশান ঘোষ নাকি নাম রয়েছে যিনি মন্তব্য করেছেন, তার কাছে আমার প্রশ্ন, এটা কিসের জন্য হয়েছে? এটা তো হয়েছে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মন্তব্য করেছেন যে নির্বাচন কমিশনকে ভূমিকা নিয়ে আমার সন্দেহ আছে, সেই হিসেবেই কিন্তু তখনই কিন্তু নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছেন। আর আপনারা যদি বলেন যে টাকা খেয়ে আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে, আমিও কিছু বেশ একটা কথা বলছি, আপনারাও একটু আমাকে কমেন্টে জানাবেন। এবং তিনি আরও বলেছেন এজেন্সি, যে কেন্দ্রীয় যে সংস্থাগুলি আছে, যে সংস্থা এজেন্সিগুলি আছে, তাদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আর এটা তো সত্য কথাই, মিথ্যা কথা কিছু নয়। কারণ ভারতবর্ষের সবথেকে খতরনাক আইন হচ্ছে পিএমএলএ। আপনারা সকলেই জানেন পিএমএলএ সবথেকে খতরনাক আইন, যেখানে ইডি যদি এই পিএমএল অ্যাক্টের মাধ্যমে 1 টাকার সম্পত্তিও যদি বাজেয়াপ্ত করে, তাহলে তার কি হয় জানেন? তাহলে তার জেল হয়। জেল মানে জামিন অযোগ্য ধারায় জেল হয়, যেটা কিন্তু হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে হয়েছিল, যেখানে তিনি এই পিএমএল অ্যাক্টের মাধ্যমে কিন্তু তাকে জেলে ঢোকানো হয়েছিল। এবং ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধেও কিন্তু হয়েছিল এবং তিনিও কিন্তু জেলে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভারতবর্ষের এমন একজন নেতা আছে এই পিএমএলএ অ্যাক্টের আওতায় তার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, কিন্তু তার কোনো বিচার হয়নি, তার কোনো জেল হয়নি। এটা কি তাহলে বলা যেতে পারে না যে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা? পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারি কেস, যার মাধ্যমে জেল হয়, ডিরেক্টলি জেল হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যিনি যার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তারপরেও তিনি কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তো এখানে তো সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে, তাই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো কি কাজ করে। সত্যি কথাই তো কি কাজ করে, তিনি তো ভুল কিছু বলেননি। আজকে নারদা কি হয়েছে, কটা কেস হয়েছে? এই যে যারা শিক্ষা দুর্নীতিতে জেলে ঢুকেছে, পার্থ চট্টোপাধ্যায় তিনিও তো ছাড়া পেয়ে গেলেন, অনুব্রত মণ্ডল তিনিও তো ছাড়া পেয়ে গেলেন। এইসবে সিবিআই ইডি ঠিক কী কাজ করেছে? তাদের কাজের গতিবিধি কি? বিজ্ঞানের ভাষায় যদি বলি, কাজ হচ্ছে জিরো। বিজ্ঞানের ভাষায় তাদের কাজ হচ্ছে জিরো। একদম বিজ্ঞান এখানে চলে গেলাম, সেটা আলাদা ব্যাপার। তাদের কাজ হচ্ছে জিরো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের যে কাজের যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে জিরো। তারা ধমকায় চমকায়, কিন্তু তার পরবর্তীকালে তাদের আর সামনের দিকে এগোয় না। এটা শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন তা তো নয়, তিনি ভুল কিছু বলেননি। আর আপনারা যে বলছেন, এই যে একজন বিজেপির নেতা একজন বলছেন যে 2 বছর আগে তার দল তৈরি ছিল, আমি বলছি যে লোকটিকে কিনতে পারলো না তৃণমূল। তিনি কার্যত তৃণমূলকে হারানোর জন্যই পশ্চিমবঙ্গে এসেছে। কারণ তিনি দেখেছেন, কলকাতা হাইকোর্টে বসেই দেখেছেন যে কত দুর্নীতি তৃণমূল পার্টি করেছে, কত দুর্নীতি করেছে। অথচ কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত সংস্থা রয়েছে, ইডি সিবিআই, তাদের চোখে দেখা যাচ্ছে না। তাদের চোখ থাকতে অন্ধ, তারা কার্যত কিছুই করতে পারছে না। একটু ধমকি চমকিতে নিয়ে যাচ্ছে,
কয়েক বছর জেলে রাখছে, আবার দেখছি ছেড়ে দিচ্ছে। তো এই সমস্ত নাটক দেখে তো সাধারণ মানুষ প্রশ্ন করবেই, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বুদ্ধিমান, তার বুদ্ধিমান মানুষ, তিনি তার প্রশ্নটা তুলেছেন যে এটা কি হচ্ছে। আমি তো এসেছিলাম তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে হারানোর জন্য, কিন্তু বিজেপি, কেন্দ্রীয় বিজেপি বা ইডি, সিবিআই তারা তো কোনো কিছু কাজই করছে না। আজকে বলুন না, যে সমস্ত দুর্নীতি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, প্রত্যেক নেতার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, কজনকে অ্যারেস্ট করেছেন, কজনের সাজা হয়েছে, যেভাবে দিল্লির কেজরিওয়ালের সাজা হয়েছে, পশ্চিমবঙ্গের একজনও নেতার বিরুদ্ধে কি সাজা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে কি করে ঘোরাঘুরি করছে আমাকে বলুন তো বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করে ঘোরাঘুরি করছে? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কোম্পানি ছিল, যে কোম্পানির নামটা আমি বর্তমানে ভুলে যাচ্ছি, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করে বাইরে ঘোরা পড়ছে, যার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন কলকাতা হাইকোর্ট, তারপরেও তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ঠিকই বলেছেন, আমি তো তাকে সাপোর্ট করি, তার কথাকে আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করি, কারণ কেন্দ্রীয় সরকার এখানে ব্যর্থ হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যর্থ। এই এসআরটাকে নিয়ে দেখুন না, এসআরটাকে করা হচ্ছে কি উদ্দেশ্যে করা হচ্ছে? আমার তো মনে হয় না যে এসআরটাও সম্পূর্ণভাবে কোনো কার্যকরিতা ফল আসবে। আর এখন তো অনেকেই বলছে যে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় রয়েছে যেখানে অবৈধ বাংলাদেশিরা আছে, তাদের হয়তো এই তৃণমূল সরকার এখন জন্ম সার্টিফিকেটও দিয়ে দিতে পারে ডুপ্লিকেট, সেখানে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না, এমন একটা প্রশ্ন কিন্তু দাঁড়িয়েছে। আর এখানটায় আমি মনে করছি যে এই যে এসআরটা হচ্ছে, সেটা কি সুস্থ হবে আদেও? সেটা কি সুস্থ হবে? কিন্তু সেটা না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাপোর্ট না করে এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পিছনে লেগে গেছেন বিজেপির একজন নেতা। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ভুল কিছু বলেননি, আমি তো তাকে সাপোর্ট করি। আপনারা কি তাকে সাপোর্ট করেন? তিনি যথেষ্ট পরিমাণে সত্য কথা বলেছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা বলেছেন। আমি তো এখনও 100% মানে খুব সুন্দর বলেছেন তিনি। আর এটাই হচ্ছে বাস্তব। আসলে কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই তারা চায় না যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস হাঁটুক, পশ্চিমবঙ্গে তারা চায় যে তৃণমূল কংগ্রেস থাকুক। এটাই হচ্ছে মেন কথা। নাহলে দেখুন না, তিনি যদি ভুল কিছু বলে থাকতেন, আজকে নির্বাচন কমিশন কেন নড়েচড়ে বসেছেন? কেন আজকে তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দিচ্ছেন এবং 8 জন বিএলও এবং বিএলএদের শোকজ করছেন? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বলে আজকে তারা আজকে নড়েচড়ে বসেছেন। এইভাবে প্রশ্ন তোলা উচিত। আজকে যে শিক্ষক দুর্নীতি হয়েছে, কজনকে অ্যারেস্ট করেছেন? তখনকার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার ঘর থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, সেও তো ছাড়া পেয়ে যাচ্ছে, তাহলে কি কাজ হলো? এটাই তার মনে দুঃখ লেগেছে, যে ভাই এটা কি হচ্ছে। আর তিনি জানেন যে তারা অন্যায় করেছেন, তারা অপরাধী, তারপরেও কেন্দ্রীয় সরকার তাদেরকে ছেড়ে দিচ্ছে, ইডি, সিবিআই তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা তো আক্ষেপের কথা। তিনি সেই কথাটাই বলেছেন, আর আমি তাকে সমর্থন করি। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।